This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি বেঙ্গল ব্রেকিং টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আর লিমার সঙ্গে আমি আত্রি আছি। লিমা, একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আমরা আকছার সবাই যে প্রশ্নটা করি সেটা হচ্ছে ভালো কাজের কি মূল্য আছে এখনো পর্যন্ত? এই প্রশ্নটা কেন করছি তার কারণ হতাশাজনক মনে হলেও চারপাশে যা কাণ্ড চলছে তা দেখে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ওই যে বলে না, উপকারী বন্ধুকে বাঘে খায়। মৃত্যুর পর মায়ের চক্ষুদান করে এখন জেল খাটছেন সমাজকর্মী ছেলে। মেডিকেল কলেজের কাগজ থাকা সত্ত্বেও কেন গ্রেফতারি? এমনই আজব কাণ্ড নদিয়ার কোতোয়ালিতে। মৃত মায়ের চোখ বিক্রির পেশায় শিক্ষক ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কে তুলছেন এমন মারাত্মক অভিযোগ? দেখুন এবার। মৃত্যুর পর মায়ের চক্ষুদান নিয়ে বিতর্ক। মায়ের চক্ষু বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোতোয়ালির কালীরহাট এলাকায়। বৃদ্ধা রাবেয়া বিবি শেখের মৃত্যু ঘিরে চূড়ান্ত নাটক। এলাকাবাসীর অভিযোগ, মায়ের চোখ বিক্রি করে টাকা নিয়েছেন দুই ছেলে। কাগজ না দেখাতে পারার কারণে পুলিশ ধরে নিয়েছে। বাড়ির লোক বলছে যে আজকেই আমার মা অনেক দিন আগে করেছিল ডোনেটটা, তো তার কাগজ কিছু দেখাতে পারে না, আজকের কোনো কাগজ একটা দেখায় যেটাতে আজকে ডেট ছিল। বিতর্ক ওঠায় মায়ের চক্ষুদানের কাগজ দেখিয়েছেন ছেলেরা। অভিযোগ, তার বড় সমাজকর্মী পেশায় শিক্ষক আমির চাঁদ শেখ সহ গোটা পরিবারকে গ্রেফতার করে পুলিশ। ফাঁসালো কেন? আর কেন উত্তর নেই। কে ফাঁসালো? পাড়ার থেকে ৫-৭ জন লোকজন। যদিও আমির চাঁদের আত্মীয়ের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদের জেরে এই কাণ্ড। আমির চাঁদের বাড়ির ওপর দিয়ে গ্রামের ১০ আলির বাড়ির রাস্তা দিতে হবে। আমির চাঁদ সেইটা দেয় না বলে বহুত দিন আগে থেকে এটা এরকম ধরনের হয়ে আসছে। এই হচ্ছে মূল রাগ। ঘটনার যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছেন সিএমওইচ। যে কর্নিয়াটা নেওয়া হয়েছে সেটা আমাদের বহরমপুরে ওরা জমা দেবে। জমা দেওয়ার পর ওরা রিসিভ কপিটা আমাকে দিলে আমি এটার তদন্ত করে পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাতে পারব। এই পরিস্থিতির জন্য রাজ্যের আইন শৃঙ্খলাকেই দুষলেন বিজেপি নেতা। এখানে সবকিছুই সম্ভব, চোখ বিক্রিও সম্ভব, চোখ কেনাও সম্ভব, আবার বৈধ চক্ষু দানকে বিক্রি বলে তাকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব, সবই সম্ভব। তাই আমার মনে হয় জেনে এ ব্যাপারে টিপ্পণী দেওয়া দরকার, আর পুরোটাই ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। এই গোলমালের জেরে মায়ের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। মৃতের আত্মীয়ের দাবি, তদন্তের সত্যটা বেরিয়ে আসুক। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা। রাজ্যে বোমা গুলির কোনো কমতি নেই, কিন্তু সেসব সরিয়ে বিতর্কের কেন্দ্রে লাথি। এক শাসক কাউন্সিলরের লাথিতে এক বৃদ্ধের মৃত্যু। ওই লাথিটা শরীর যতটা আঘাত করেছে তার থেকেও অনেক অনেক বেশি আঘাত করেছে মনে। পাশের বাড়ি তৈরি হচ্ছে নিয়ম না মেনে। প্রতিবাদ করেছিলেন স্থানীয় কাউন্সিলর, এসে ছেলেকে চড় মেরেছে। প্রতিবাদ করেছিলেন ৮১ বছর বয়সে। প্রতিবাদ, কাউন্সিলরের মাথাটা গরম না হয়ে পারে? উনি অসুস্থ ছিল, সেই অসুস্থ পিতাকে ওনার ছেলে হেমন্ত নিয়ে না গেলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটত। তাই তো, বাবা অসুস্থ হলেও ছেলের পাশে কেন দাঁড়াবে? শাসক কাউন্সিলর মনে হয় এই আইনটা তৈরি করেছিলেন। তাই তো বাবার মৃত্যুর দায় ছেলের কাঁধে ঠেলে দিয়েছেন। উন্নয়ন এবং মানুষের উপকার ছাড়া আমি কোনো কাজ করি না। মানুষের পাশে থাকার কি অসাধারণ নমুনা। দুই বাড়ির মধ্যে জমি নিয়ে সমস্যা, নির্মাণ নিয়ে সমস্যা। অভিযোগের চিঠি গিয়েছিল পুরসভায়। কাউন্সিলরকে টপকে পুরসভায় চিঠি, এত বড় সাহস! আমাদের অপরাধ একটাই, ওনাকে টপকে আমরা কেন চেয়ারম্যানের কাছে চিঠিটা দিয়েছি যে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এটা চিঠি দিয়েছি বলে। সকালের ঘটনা, সন্ধে হওয়ার আগেই গ্রেফতার কাউন্সিলর। মৃত তুলসী অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে কাউন্সিলরকে সাসপেন্ড করলেন পার্থ ভৌমিক। মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল। তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন? তৃণমূলের সিস্টেমই এটা, প্রত্যেক সময় মানুষ থেকে অমানুষে তৈরির যে কারখানা, তার নামই তৃণমূল। সোমবার আদালতে তোলা হয় সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরকে। এদিকে বিটি রোডের চিড়িয়া মোড়ে অবস্থান বিক্ষোভ বিজেপির। খড়দা থানার ওসি জামাই আদর করে
ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। এটা কি ভাবছে এইখানে কোর্ট শেষ হয়ে যাবে? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওকে নিয়ে যাব আমি। আমাকে চিনে না, আমি যে জায়গা ওকে পৌঁছে দেব, ও অ্যাডভোকেট হওয়ার লজ্জা পাবে। তৃণমূল করতে গেলে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই। বিচারের আশায় এই মুখগুলো, বিচার মিলবে? সাধারণ নাকি মানুষের শরীরে মনে লাথি খেতেই হবে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফলন ভালো হয়েছে কিন্তু বিক্রির জায়গা কই? ভিন রাজ্যেও রফতানি বন্ধ। এদিকে হিমঘরে কুইন্টাল কুইন্টাল আলু মজুদ হয়ে আছে। নিটফল তাহলে কি? আবার একটা ধাক্কার মুখে আলু চাষিরা। আলু উঠতে না উঠতেই বাড়ছে ক্ষতি। আর তারপর কি হবে? সরকারের নীতি নিয়ে এখন বিস্তর প্রশ্ন চাষিদের মধ্যে। দিদি লক্ষ্মী ভান্ডার দিলে কি হবে? লক্ষ্মী ভান্ডার দিয়ে তা 7 ভান্ডার মেরে দিচ্ছে। নতুন আলু চলে এসেছে বাজারে। যোগান বাড়তে থাকায় দামও পড়ছে দ্রুত। ক্রেতাদের মুখে হাসি, কিন্তু চাষিদের মুখ চেয়ে ফ্যাকাশে। আপনি বাজার থেকে 13-14 টাকা কেজিতে আলু কিনছি, কিন্তু সেই আলুই মাঠ থেকে বিক্রি হচ্ছে অর্ধেকেরও অনেকটা কমে। পশ্চিম মেদিনীপুর জেলায় আলুর অন্যতম আড়ত চন্দ্রকোনায় এখন এমনই হাল। আলু চাষিদের বক্তব্য, 1 বিঘে জমিতে চাষে খরচ প্রায় 35,000 টাকা, কিন্তু 1 কুইন্টাল বস্তা বিক্রি হচ্ছে মাত্র 450 টাকায়। 1 বিঘেতে আলু বিক্রি করে মেরে কেটে আসছে 30,000 টাকা। প্রতি বিঘে 5,000 টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন কৃষকরা। লাভ হবে না, লাভ হবে না, লস। এই বছর মাথাও বাঁচবে না, লস, বিক্রি হবে না যে অবস্থা। পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ কৃষক আলু চাষের ওপর নির্ভরশীল। আলু এখানে প্রধান অর্থকারী ফসল। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে 74,000 হেক্টর জমিতে এবারে আলু চাষ হয়েছে, যুক্ত লক্ষাধিক কৃষক। একে আলুর ফলন ভালো, তার উপর ভিন রাজ্যে বিক্রিও করা যাচ্ছে না। চাষিদের অভিযোগ, সরকারের এই নীতির জন্য আরো বিপদ অপেক্ষা করছে। চাষির ফসলটায় সরকারকে হাত দিতে পারা যায় কি? অন্য রাজ্যের সরকার কি করলো, তারা ভর্তুকি দিয়ে চাষটা শুরু করে দিল, দিয়ে আমাদের পশ্চিমবাংলাকে মেরে দিল। আলু ব্যবসায়ীদের সংগঠনও মনে করছে, রফতানি শুরু না হলে পরিস্থিতি ক্রমশ খারাপ হবে। কয়েক বছর ধরে কৃষকদের এমন একটা জায়গায় যাচ্ছে যে আমার মনে হচ্ছে আগামী দিন এই আলু চাষটা উঠে যাবে কিনা, সেটা আমার পাট চাষের মতো, সেটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হচ্ছে। চাষিদের বক্তব্য, এখন যা আলু উঠছে তা প্রখরাজ প্রজাতির। জ্যোতি এবং চন্দ্রমুখী উঠলে দাম কোথায় নামবে ভেবে শিউরে উঠছেন চাষিরা। এই নিয়ে সরকারকে বিঁধেছে বিরোধীরা। বারে বারে বর্ডার বন্ধ করে আলুকে বাইরে যাওয়াকে আটকে দিয়ে কৃষকদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থাটার অবনতি ঘটাচ্ছে। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি কেউই চায় না যে কৃষক স্বাভাবিকভাবে বাঁচুক। আলুর উপমা দিয়ে কেউ গভর্নমেন্টকে বেধার চেষ্টা করে, আদতে তারাই ছোট হয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হবে না। আলু চাষিদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করবেন। ফলে দালালের পৌষ মাস, হাজার হাজার চাষির সর্বনাশ। কৃষকের সমস্যা ভাবার, বোঝার সময় সরকারের আছে কি? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। কথা ছিল 10 চাকার লরি চলে গেলেও পাইপের কিচ্ছু হবে না, কিন্তু প্রতিশ্রুতি 10 মাস হতে। সরকারি পানীয় জলের পাইপে ফাটল। পানীয় জলের বদলে মিলছে পুকুরের দূষিত জল। গোঘাটের প্রায় 1010 মানুষের দরজায় কড়া নাড়ছে রোগ। কল আছে, জলও আছে, কিন্তু সেই জল কি খাওয়ার যোগ্য? পোকামাকড় সমেত জলটা আমাদেরকে পান করতে হচ্ছে। 10 হাত ছাড়া ছাড়া আমাদের পাইপ ফেটে গেছে। এই পুকুরের জলটা এই পাইপে পুরো ভরে যাচ্ছে। এখান থেকে যদি 1 কিলোমিটার যান দেখবেন 20খানা ফাটা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গোঘাট জল প্রকল্প প্রায় বছর দেড়েক আগে পাইপলাইন পৌঁছে যায় বাড়ি বাড়ি, কিন্তু শুরু থেকেই সমস্যা। অভিযোগ, জল প্রকল্প শুরুর কয়েকদিনের মধ্যেই পাইপে ফাটল। পুকুরের দূষিত জল মিশছে পাইপলাইনে। নল খুললেই ঘোলা জল, সঙ্গে পোকা। রোগের প্রকোপ বাড়ছে গোঘাটের 10টি পাড়ায়। গোঘাট জল প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপলাইন, প্রায় 1005 মানুষের ভরসা, কিন্তু ভরসার জায়গাতেই এখন জল ঘোলা। যখন পাম্প চালানো হচ্ছে তখন এই জলটা যাচ্ছে, যখন পাম্প বন্ধ করা হচ্ছে এই পুকুরের জলটা এই পাইপে পুরো ভরে যাচ্ছে। দ্বিতীয়বার পাম্প চালাই তখন দেখি যে 1 ঘন্টা সে জলটা ব্যবহার করা যায় না। কাদা জল ঢুকে, কেঁচো, পোকা, বিভিন্ন ধরনের মানে সেই পাইপ থেকে বেরিয়ে আসে। জলই মানুষের জীবন, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি জলই আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে। কারণ এই জল খেয়ে পায়খানা, বমি, মানে ডায়রিয়া হয়ে মানুষকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। তাহলে মিশন শুরু করে কি লাভ হলো আমাদের?
পাম্প চালানোর দায়িত্বে থাকা অপারেটরও বলছেন বারবার অভিযোগ জানিয়ে সমস্যার সমাধান হয়নি। এবার চোখের সামনে যা ঘটছে দেখে কমপ্লেন দিলেও অফিস গ্রাহ্য করেনি। দীর্ঘদিন ধরে ও পাইপ লিকেজ হয়ে পড়ে আছে বহু এলাকায়, বহু জায়গায়। তারা এসে আমাদেরকে বলে যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষুব্ধ। সরকারি প্রকল্পের এমন বেহাল দশা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। জল যেখানে মানুষের জীবন, সেই জীবনই আজকে কেড়ে নিচ্ছে জল। তাহলে কোন কাজ তারা করছে? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অসহায়। পরিষ্কারই বলছেন তার ক্ষমতা দৌড় সীমিত, ভয় তিনিও পাচ্ছেন। যে ফোন নাম্বার দিয়েছিল পিএইচি থেকে আমাদেরকে প্রধানকে, এবং তাকে আমি থাকা অবস্থায় ফোন করিয়েছি এবং তিনিও বলল দেখছি আমি। এই পর্যন্ত, এর বেশিতে আমি আর কিছু করতে পারিনি। এবং প্রধানকেও আমি বলেছি যে বিডিওকে জানান, কারণ যে কোনো সময় কোনো মহামারী আকার ধারণ করতে হয়, যেহেতু পুকুরের জলটা পাইপে ঢুকছে। মাসখানেক আগে মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জলের পাইপলাইনে ফাটল এবং পানীয় জল দূষিত হওয়ায় প্রায় জনা 10 মানুষের মৃত্যু হয়েছিল। রাজ্যের শাসক পক্ষ তা নিয়ে সুরও চড়িয়েছিল। কিন্তু প্রায় 1 বছর ধরে এই রাজ্যের গোঘাটে পানীয় জলে যে বিষ মিশছে সে খবর কেউ কি রাখছেন না? গোঘাট থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। রং রুট আর তাতেই তুলকালাম, জোড়া হাতিতে হুলস্থুল বেঁধে গেল। রুট বদলে গোঘাটের অর্জুন গেরিয়ায় গজরাত। 7 সকালে তৃণমূল সাংসদের বাড়ির পাশ দিয়ে ঢুকে পড়ে দুটো দাঁতাল। আচমকা চোখের সামনে দুটো হাতি দেখে চক্ষু চরক গাছ এলাকাবাসীদের। হাতিদের তাড়াতে এলাহি আয়োজন হলো। বন দফতর হুলা পাটিদের নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে এই গজরাজ। ভোরের অর্জুন গেরিয়া, আড়মোড়া ভেঙে চোখ কচলেই একই দৃশ্য। চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে দুটো হাতি। ফসল বাঁচাতে কৃষকরা তাড়া করেন হাতিদের। এরপর তারা ঢুকে পড়ে পুকুর পাড়ের জঙ্গলে। উৎসুক মানুষজন যেন মেলা চলছে, মেলার মতো মানুষজন হাতি দেখতে বেরিয়েছে। আর অন্যদিকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, প্রশাসন তৎপর হয়েছে যাতে না হাতি এই পরীক্ষা চলাকালীন এই রাস্তা দিয়ে যায়। হুগলি জেলায় হাতির হাজিরা নতুন নয়, তবে অর্জুন গেরিয়ায় প্রথম। এলাকাবাসীর উৎসাহের শেষ নেই। আর এখনো তো দেখতে পাইনি, হ্যাঁ দেখবো করে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। আমরা অন্তর থেকে ওখানটা থেকে দেখেছি যে ঘুরছে, পুকুর পাড়ে ঘুরছে। হাতিদের এলাকা ছাড়া করতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বনকর্মী, হুলা পার্টি। তাদের সঙ্গে ঠায় রয়েছেন আলু চাষিরা। চাষে প্রচুরই ক্ষতি হয়েছে। আমার নিজের জমির উপর দিকে আসছে, এইসব জমির উপর দিকে আসছে, সবারই প্রচুরই ক্ষতি হয়েছে চাষের জমি। তৃণমূল সাংসদ মিতালি বাগের বাড়ির সামনেই ঘোরাফেরা করছিল দুটো হাতি। সাংসদ এই মুহূর্তে সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লিতে। তবে বন দফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ঘুমপাড়ানি গুলি, ট্রাক, হুলা পার্টি, হাতি তাড়াতে মহা আয়োজন। হাতি দুটোকে উদ্ধার করে নিয়ে গিয়ে বন দপ্তর যেটা চাইবে সেখানে তাদেরকে রেখে আসা হবে। মানুষ বনাম হাতিদের মধ্যে লুকোচুরি। হাতিদের ঘিরে দিনভর সরগরম অর্জুন গেরিয়া। চলছে লুকোচুরি। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। প্রাক্তন বিএসএফ কর্মী স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। টাকি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। গতকাল রাতে মহিলার বাড়ি থেকে কিছুটা দূরে তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র ও তার লোকজন শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ অভিযোগকারী। 2 বছর আগে মহিলার স্বামী প্রাক্তন বিএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলর ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ। পরে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন ওই বিএসএফ কর্মী। কাউন্সিলর মামলা তোলার জন্য চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক কাউন্সিলর। আমি হাটে যাচ্ছিলাম, তখন আমাকে বাইক বাহিনী 3-4 জন হবে আমার মুখ এসে চেপে ধরলো, জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচণ্ডভাবে হেনস্থা করলো। 2-3 জনের আওয়াজ চিনতে পেরেছি, এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি। আমি চাইছি এই যে সমাজবিরোধী ক্রিমিনাল এবং যারা এই যে ঘৃণ্য চক্রান্ত করে এইসব কাজগুলো করছে এদেরকে উপযুক্ত শাস্তি, এবং যারা এই কাজে এদেরকে সাহায্য করবে তাদেরও শাস্তি জানাচ্ছি। যারা ভবিষ্যতে, আমি চাই যে এই
যে নোংরামি এটা বন্ধ হোক। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময় আরো বাড়তে চলেছে। 14ই ফেব্রুয়ারির পর স্ক্রুটিনির জন্য আরো এক সপ্তাহ সময় বাড়ালো সুপ্রিম কোর্ট। এসআইআর এর শুনানিতে ইআরওর সিদ্ধান্ত চূড়ান্ত। এই আরও মাইক্রো অবজারভাররা ইআরওকে সাহায্য করবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যের 8,505 গ্রুপ ডি আধিকারিককে আগামীকাল বিকেল 5টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট করতে হবে। কমিশন প্রয়োজন মতো তাদের মাইক্রো অবজারভারদের বদলে ব্যবহার করবে। শুনানি কেন্দ্রে পরপর অশান্তি, ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করা হয়েছে। কি পদক্ষেপ করা হয়েছে হলফনামা দিয়ে জানাতে হবে ডিজিকে। আধিকারিকদের গাফিলতি থাকলে পদক্ষেপের এখতিয়ার কমিশনের, দোষী আধিকারিকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার কমিশনের। এসআইআর মামলায় শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে। নথি যাচাইয়ের সময়সীমা আরও 7 দিন বাড়ালো সুপ্রিম কোর্ট। কিন্তু কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কবে ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন? এবার রাজ্যে ক দফায় হবে বিধানসভা ভোট? এক দফায় ভোট করাতে প্রস্তুত কমিশনকে জানিয়েছেন সিইও। বিমা, গাছে গাছে আমের বোল ফুটেছে। এদিকে নতুন ফলের আসার জন্যই তো এই ফুল বা মুকুল হয়, কিন্তু বোলপুরে নতুন সরকার আসার আগে বর্তমান সরকারের এক মন্ত্রীর গলা শুকোচ্ছে, খাদে নেমে গিয়েছে বলা যায়। কে কি এবার দেখুন। বোলপুরে জোড়া ফুলের বাগানের ভোটের মুখে মহারথীদের মুখে বোল উধাও হয়ে গিয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল নিজের ওয়ার্ডে বারবার হেরে নেতৃত্বের মুখ ঝামটা খেয়েছেন। 26-এ কি আরো দুঃখ অপেক্ষা করছে? মন্ত্রীর গলার স্বর এখনই তো খাদে। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয়, আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো, কাজ দেয় না, বলে আগে জিতে এসো। বিধানসভায় জিতেছেন 3 বার, কিন্তু নিজের ওয়ার্ডে যে হেরো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একই হাল অনুব্রত মণ্ডলের। বীরভূমের তৃণমূলের 2 ওজনদার নেতার পাড়াতেই বারবার শাসক দল পিছিয়ে পড়েছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালিতে এসে হারের বিলাপ মন্ত্রী চন্দ্রনাথের গলায়। 21 ও 22 নম্বর ওয়ার্ড, পাশাপাশি 2 ওয়ার্ডে থাকেন চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডল। সেই কেষ্টুর ওয়ার্ডে তৃণমূলের পিছিয়ে পড়া নিয়েও কলকাতায় নেতৃত্বের কাছ থেকে অসম্মানিত হন। মুখঝামটা তো কম খাননি মন্ত্রী। ওখানেও আমরা হারি, তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গোত্তর শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। বোলপুর পুরসভায় 22টি ওয়ার্ড। 21-এর বিধানসভা ভোটে বোলপুরে তৃণমূল পিছিয়ে ছিল। 22-এর পুরো ভোটে 22-0। 24-এর লোকসভা ভোটে তৃণমূল মাত্র 5টি ওয়ার্ডে লিড পায়, বাকি 17টিতে এগিয়ে ছিল বিজেপি। এ তো গেল তৃণমূলের পুরো এলাকার মার্কশিট। গত বিধানসভা ভোটে চন্দ্রনাথের 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল 7 ভোটে, আর কেষ্টর 22 নম্বর ওয়ার্ডে 851 ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। 2 হেভিওয়েটের ওয়ার্ডেই কখনো কেঁদে কোঁকিয়ে জয়, আবার কখনো ভরা ডুবে। 26-এর আগে কি অশনি সংকেত? যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে। র্যাডারে আছে, বাড়ি থেকে লক্ষাধিক টাকা পাওয়া গেছে, আগামীতে ওনাকে ডাকবে। সেই জন্য উনি ভয়ে কিছু বলতে পারছেন না, ওই জন্য মানুষকে হুমকি দিচ্ছেন। ওদের সব জায়গাতে এরকম হবে, যেখানে গায়ের জোর খাটাতে পারবে না সেখানে ওদের ভোট হবে না। এবছরে সব বুথেই এই ফলাফল পাবে। বোলপুরে কেন তৃণমূল পিছিয়ে পড়ছে? প্রত্যেক ভোটের পর এই নিয়ে নানা আলাপ আলোচনা হলেও ফল একই। দেওয়াল লিখন কি আগেভাগে পড়ে ফেললেন চন্দ্রনাথ সিনহা? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। একটা সময় ছিল যখন মাস্টারই শুধু বলতেন, বাকিরা বাধ্য ছাত্রের মতো শুনতেন। অথচ বারাসাত 2 ব্লকে মজিদ মাস্টারের শাসনই ছিল শেষ কথা। শাসক বদলাতে মাস্টারের আনুগত্য কি বদলে গেল? রাজনীতির নতুন চ্যাপ্টার খুলছেন মজিদ মাস্টার। বেঙ্গল ব্রেকিং এ মন খুলে সব বললেন শাসনের সেই মাস্টার। তো 2 বছর আমি বাড়ি আসার পরে যে কবার ভোট দিয়েছি তৃণমূলকেই দিয়েছি, এ বলতে আমার কোনো দ্বিধা নেই। বাম জমানায় একটা সময় তিনি ছিলেন শাসনের শেষ কথা।
সেই মজিদ মাস্টার কিনা তৃণমূলকে ভোট দিচ্ছেন। শাসন, যেখানে ভেরি এলাকায় কাঁচা টাকা বাতাসে ওড়ে, আর সেই টাকার টানে নানা রঙের বাহুবলী দেখেছে শাসন। এসবের পেছনে নাকি একসময়ের এই মজিদ মাস্টারের হাত ছিল। শাসনের একের পর এক খুন, জখম, সন্ত্রাসের অভিযোগে তার নাম জড়িয়েছে। একসময় সিপিএমের রাজ্য স্তরের নেতৃত্বের একাংশের সঙ্গে দহরম মহরম ভালোই ছিল মজিদ মাস্টারের। সেই মাস্টারকে 2011 বিধানসভা ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ গ্রেফতার করে। তারপর দীর্ঘদিন বাড়ি ছাড়া, বাড়ি ফিরলেও তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ। সেই মজিদ রাজনীতি থেকে অনেক দূরে থেকেও বিজেপিকে হটাতে তৃণমূলকেই কিনা ভরসা করছেন। বিজেপিকে ঠেকাবার জন্য পশ্চিমবাংলায় আর যে দলগুলো আছে তার মধ্যে একমাত্র তৃণমূল ছাড়া আমার চোখে এক্ষুনি কাউকে পড়ছে না। সেই কারণে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে সেই কারণেই ভোট দিই। বারাসাত 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মজিদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষও হয়েছিলেন। পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন বেশ কয়েক বছর। সেই মজিদ আইএসএফ এর সঙ্গে বামেদের মাখো মাখো ভাব ভালো চোখে দেখছেন না। ছেড়ে আসা দলের নেতাদের বামপন্থা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। তাদেরকে আমি বামপন্থী বলে ভাবি না, আইএসএফকে আমি সাম্প্রদায়িক দল বলেই মনে করি। তার সঙ্গে আঁতাত করা মার্ক্সবাদী পার্টির শোভা পায় কি না, অন্তত আমার যতটুকু জ্ঞান তাতে মেলে না। মজিদ বুঝতে পারছেন না যাদের সঙ্গে এতদিন যুদ্ধ করলেন সেই কংগ্রেসের হাত ধরতে কেন এত ব্যাকুল সিপিএম। যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম ভারতবর্ষের রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে, তো এই কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয় কি করে? 82 পেরিয়েছে, এখনও মাথা সব চুলে পাক ধরেনি। পড়াশোনা, চাষবাস নিয়েই থাকেন। শেষ বয়সে নাকি তার কোনো শত্রু নেই। শাসন কি তবে বদলে গেল? শাসন থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ার তার মৃত্যু, আর তাতে ধুমধুমার কাণ্ড বাঁধে শিলিগুড়িতে। সিভিক ভলেন্টিয়ার তার রহস্য মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অভিযোগ, ডাক্তার, অ্যাম্বুলেন্স কিছুই ওই ব্যারাকে ছিল না যেখানে প্রশিক্ষণ চলছিল। দেহে আটকে বিক্ষোভ দেখান বাকি সিভিক ভলেন্টিয়াররা। ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ কর্তারা। মৃত্যুর প্রতিবাদে গান্ধী মূর্তিতে বিক্ষোভ দেখায় আবার বিজেপি। শিলিগুড়িতে প্রশিক্ষণ নিতে যান কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা পঙ্কজ বর্মন। রাজ্য সশস্ত্র পুলিশের 12 নম্বর ব্যাটালিয়নে প্রশিক্ষণ নিতে আসেন পঙ্কজ। সহকর্মীদের দাবি, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। ভোরে সহকর্মীরা দেখতে পেয়ে চিকিৎসক অ্যাম্বুলেন্স চান। অভিযোগ, চিকিৎসক অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি। ব্যারাকে একাধিক গাড়ি ও কাছেই নার্সিংহোম, তা সত্ত্বেও পঙ্কজকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়নি। পুলিশ ব্যারাকেই পঙ্কজের মৃত্যু হয়। এরপর সকালে তার দেহ আটকে বিক্ষোভ দেখান ট্রেনিং নিতে আসা সিভিক ভলেন্টিয়াররা। রেডি না থাকা সত্ত্বেও ওরা ট্রেনিং কিভাবে করাচ্ছেন? আজকে মেডিকেল টিম যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো, সম্পূর্ণভাবে পরিপূর্ণ, তাহলে ওই আজকে আমার বন্ধুটার প্রাণ যেত না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঙ্কজের পরিবারের সদস্যরা। বাকি স্টাফগুলো ছিল, অনেকে চেষ্টা করছে, ফোন করছে, ওইখানে যোগাযোগ করছে। অ্যাম্বুলেন্স অনেক দেরি আসছিল। পরিবারে ওই সব কিছু, ও তো এখন মারা গেল, এখন বাকি যে কি হবে। সিভিকের মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় বিজেপি। বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন তারা। এই রকম একটা অস্বাভাবিক কাজের চাপ, অর্থের টানাটানির কারণে এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে আমাদের দাবি বিচার বিভাগীয় তদন্ত করা হোক। আমরা এই নিন্দা করি। 1,15,000 ছেলের মধ্যে 4-5 হাজার ছেলেকে এরা তোলার কাজে লাগায়। ওদের কাছে 10,000 কিছু না, ওরা 50,000 1 লাখ করে। বাকি 1,10,000 ছেলেকে এরা মারছে। 5 ঘন্টা পর বিক্ষোভ তুলে নেন সিভিক ভলেন্টিয়াররা। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পঙ্কজের মৃত্যুর দায়কর তা নিয়ে চাপানুতোর অবশ্য চলছেই। গোটা ঘটনায় মুখে কুলু পড়েছেন 12 ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।